প্রত্যেকটা সাবজেক্ট কমপ্লিট করা হচ্ছে। এখন আপনাদের কাজ হচ্ছে থিওরিটা বাড়িতে বসে যারা কমপ্লিট করেনি কমপ্লিট করবেন। কোনো কারণে যদি এরকম হয় যে কোনো কিছু আপনাদের কাছে নাই, পিডিএফ ফাইল নাই বা যেটাই হোক, তখন আমাকে পার্সোনাল মেসেজ পিডিএফ ফাইলটা দিয়ে আছে না, যে কেউ ক্লাস করে কোনো কারণে, তখন সে হচ্ছে কি যোগাযোগ করবে, তাকে হচ্ছে আমি পিডিএফ ফাইলটা দিয়ে দিব। কিন্তু প্র্যাকটিক্যাল নিয়ে কিন্তু আমরা এই পরীক্ষার মধ্যে এখন আপাতত কোনো আলোচনা করবো না। একবারে বাইরে হওয়ার পরে হয়তো বা রিভিশনের কাজ চলতে পারে, কিন্তু আর কোনো ক্লাস হবে না। এখন থেকে আমাদের প্র্যাকটিক্যালের উপরে ক্লাস হবে এবং ক্লাসগুলো রেগুলার করার চেষ্টা করবেন, কারণ প্র্যাকটিক্যালের এখন কিছু এরকম কিছু ক্লাস হবে যেগুলো ক্লাস না করলে আপনারা নর্মাল বুঝতে পারবেন না। ড্রয়িংটা কিন্তু অনেকে জানে যে ছবি আঁকতে হয়, এটা একটা সিম্পল জিনিস, কিন্তু এই যে ভাস্কর্য, কারুশিল্প, এগুলোর কিন্তু অনেক রকম নিয়ম আছে, সাবজেক্টের অনেক বিষয় আছে, যদি না জানেন আপনারা কখনোই করতে পারবেন না। এবং এইটার উপরে আমাদের প্র্যাকটিক্যালের ফার্স্ট ফেজটা অনেক অংশে নির্ভর করে। প্র্যাকটিক্যালের এই যে জমা দেওয়ার যে ব্যাপারটা, হ্যাঁ, জমা দেওয়ার যে একটা বিষয়, সেটা কিন্তু আমাদের মেয়ের প্রধান হচ্ছে ভাস্কর্য, কারুশিল্প এবং খাতা। তো এই ডকুমেন্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট। অনেক ভাবে কি আচ্ছা জমা না দিলেই বা, এটা অনেকের ধারণা, কিন্তু এটা যে কতটা কড়াকড়ি হয় এটা একমাত্র পরীক্ষা না দিলে আপনারা বুঝতে পারবেন না। কারণ এখন আমরা যে পরীক্ষাগুলো যেখানে দিচ্ছি সেটা কিন্তু মহিলা পলিটেকনিক। মহিলা পলিটেকনিকের ইন টোটাল কাজগুলো মহিলা মানুষরা করে, হ্যাঁ ম্যাডাম ওখানে সব মহিলা, যার কারণে কি হয় ওরা কিন্তু এই ব্যাপারগুলোতে অনেক বেশি সিরিয়াস। এটা কিন্তু ডিপেন্ড করে, আপনারা দেখা গেছে একটা অঞ্চলে আছেন, সেই অঞ্চলে পরীক্ষা হচ্ছে, অনেক সময় অনেকে পরীক্ষার হলে আসে সেই উদাহরণটা যে আমাদের ওখানে তো ম্যাডাম এরকম কিছু হয় না। কিন্তু এগুলো প্র্যাকটিক্যালের ব্যাপার কিন্তু অনেকটা কেন্দ্রে, যে কেন্দ্রে আপনি পরীক্ষা দিচ্ছেন। ধরেন আমি আপনার টিচার, এখন এই যে আমাদের হাতে যে মার্কটা আছে যদি আমরা না দিই আপনারা পাবেন না, কিন্তু আপনারা ভর্তি হবেন, আমরা আপনাদেরকে অবশ্যই নাম্বার দিব, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু এখন আপনি যে প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের হাতে কিন্তু একটা মার্ক আছে, সেটা তো আপনাকে আলাদাভাবে পাস করতে হবে। কোনো এক কারণে যদি আপনারা নিয়মগুলো না বুঝেন, পাস না করেন, তখন যে কি হয়, কোন একটা নিয়ম আপনাদের দেখা যায় যে কমপ্লিট করতে পারেন নাই, সেই কারণে কিন্তু পরীক্ষার হলে গিয়ে প্রতিবার আমরা সাফার হই। এভাবে এইবারও কিন্তু আমরা সাফার হয়েছি, হ্যাঁ, শুধুমাত্র কি নিজের মন গড়ানো কাজ, এরকমও কথা বলছে যে ম্যাডাম ওইটাকে আমি তো এরকম প্রতিষ্ঠান দিচ্ছি, সেটা তো আমার দেখার বিষয় না। কারণ আপনি কোন প্রতিষ্ঠানে পরীক্ষা দিচ্ছেন, কে আপনার পরীক্ষা দিচ্ছে, তারা কিন্তু নির্দিষ্ট নিয়ম আমাদেরকে বলে দেয়, ম্যাডাম এইটা এইভাবে করতে হবে, আমি ওইটা শুনতে পাচ্ছি এবং আমি আমার স্টুডেন্টদেরকে জানাই দিই যে আপনাদেরকে কাজটা এইভাবে করতে হবে। এখন আপনি যদি পার্সোনাল নিজের ওপিনিয়ন নিয়ে আসেন পরীক্ষা হলে তাহলে কিন্তু হবে, ঠিক আছে। আজকে আমাদের প্রথম ক্লাস এবং প্রথম ক্লাসে আমি প্রথম একটা সাবজেক্ট নিয়ে ক্লাস শুরু করবো। সাবজেক্টের নাম হচ্ছে ভাস্কর্য। সবাই মনোযোগ দিয়ে শুনে, সাবজেক্টের নাম কি? ভাস্কর্য। স্কাল্পচার, ইংলিশে বলা হয় স্কাল্পচার, ভাস্কর্য। ভাস্কর্য হচ্ছে 2116 আপনাদের বিষয় কোড এখানে দেওয়া আছে। এটাতে মোট 100 নাম্বার আছে, 50 হচ্ছে আমাদের হাতে এবং 50 পরীক্ষা আপনারা পাবেন। ওখানে যে পরীক্ষাটা দিবেন সেই পরীক্ষায় আপনারা 50 থাকবে এবং এই 50-এ কিন্তু আপনাদেরকে আলাদা করে পাস করতে হবে, ঠিক আছে। এই 50 মার্কটা আবার কয়েকটা ভাগে ভাগ থাকে, কি কি ভাগে ভাগ থাকে শুনে নেন, ভালো মতো শুনে। প্রথমে এখানে বসে আপনাদেরকে একটা জিনিস তৈরি করতে হবে, এটা হচ্ছে অনেক সময় ড্রয়িং এর উপরেও আমরা বিগত দিনে পরীক্ষাগুলো দিচ্ছি। আবার এইবারটা যেমন ম্যাডাম বলে দিচ্ছে যে একটা মাটি, একটা সিরামিক্সের জিনিসের উপরে আমরা কালার করেছিলাম স্টুডেন্টদের দিয়ে, এটা ছিল পরীক্ষা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনারা চলে যাবেন আপনাদের এখানে বিবরণের মধ্যে আছে, দেখেন সবাই লক্ষ্য করবেন ভাস্কর্যের বিবরণটা আমি একটু কিছু বের করি, তারপরে আমাদেরকে এটা আছে 11 নাম্বার পেজে। সবাই মনোযোগে শুনে, যারা ক্লাস করবে না এটা তাদের একান্তই ব্যাপার, আমার তরফ থেকে আমি কিন্তু কোনো কমিটি রাখি না যাতে আপনাদের কোনো ধরনের সমস্যা হয়, ঠিক আছে। 11 নাম্বার পেজে চলে যাবেন, এইখানে যাই দেখবেন বিষয়বস্তু আছে,
এর বিষয়বস্তু আছে, ঠিক আছে? কিসের যেন বেরগেটি করে কিসের যেন আওয়াজ ধরতেছে, আমাদের সমস্যা হচ্ছে। আচ্ছা এখন ঠিক আছে? হ্যাঁ 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 আচ্ছা ওটা ফ্যানের আওয়াজ হচ্ছিল। আচ্ছা যাই হোক, এখন দেখেন 11 নম্বর পেজে প্রথমে আমি বলে দিলাম যে 100 মোট পরীক্ষা হচ্ছে 100 মার্ক, এর মধ্যে 50 হচ্ছে আমাদের হাতে, যেটা আমরা দিব, আর 50 মার্ক যেটা আপনাকে ওখানে বসে পরীক্ষায় তুলতে হবে। ওখানে আপনাদের পরীক্ষায় তোলার যে মার্কটা, সেই মার্কটা দিয়ে তারা 2 ভাগে নাম্বার দেয়, ঠিক আছে? একটা নাম্বার দেয় যেটা ওখানে বসে আপনি করতেছেন, ধরেন ওটার মধ্যে 25 থাকে 20 থাকে এরকম, হ্যাঁ? ওখানে বসে তারা আমাদেরকে জানাই দিবে পরীক্ষার একদিন আগে যেটা আপনাদের সিলেবাস আছে তার ভিতর থেকে বা তার থেকে আরো সহজ আমরা করাই, মানে বলি তাদেরকে যে অবশ্যই এরকম সিম্পল একটা দেয়। হ্যাঁ, আমরা এটা চেষ্টা করে ওভাবে করে সিম্পল নিয়ে আসি, এবং এটা পরীক্ষা 2-1 দিন আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। আচ্ছা দ্বিতীয়ত যে 25 মার্কটা থাকে সেটা কিসের উপর থাকে? সেটা থাকে দেখেন এখানে আছে, এই যে 11 নম্বর পেজে যায় আপনারা পাবেন বিভিন্ন প্রকার ফল, মাছ, পাখি, মানে আপনাকে ভাস্কর্যের এই জিনিসগুলো তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? বিভিন্ন প্রকারের ফল তৈরি করতে হবে, মাছ তৈরি করতে হবে, পাখি তৈরি করতে হবে। হাত পা, ঠিক আছে? প্রতিকৃতি, প্রতিকৃতি মানে বলতে এখানে কি বোঝাচ্ছে? কোনো কিছু দেখে তৈরি করা, তাই না? প্রতিকৃতি। বিলীন ভাস্কর্য, বিলীন ভাস্কর্য হচ্ছে আপনি একটা নির্দিষ্ট মাটির একটা ধরেন টুকরা নিবেন, সেটার মধ্যে খোদাই করে একটা জিনিস তৈরি করবেন, ওটা থেকে আলাদা করার দরকার নেই, ওটার সাথে ওটা লেগে থাকে, এটাকে বলা হচ্ছে বিলীন ভাস্কর্য। মডেলিং, ঠিক আছে? মডেলিং, মডেলিং বলতে এখানে একটা বিশাল জিনিস বলে দিচ্ছে। মডেলিং বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে কোনো জিনিস আপনি বড় করে তৈরি করার আগে ওইটা ছোট কোনো আকৃতি তৈরি করে নেওয়াকে বোঝায় মডেলিং। ওই যে বলে না যে একটা জিনিসের মডেল এটা, সেম না। মডেল, মডেল হচ্ছে মানে কি ওই সেম জিনিসটা এবার ওই জিনিসটা ছোট হয়, আকৃতিতে ছোট হয়, যাতে জিনিসটা পরবর্তীতে তৈরি করতে গেলে আমাদের কোনো প্রকারের সমস্যা না হয়, ঠিক আছে? এই ভাস্কর্যের ক্ষেত্রে মডেলিং মানে হচ্ছে এটা, কোনো কিছুকে ছোট করে তৈরি করে নেওয়া এবং পরবর্তীতে যখন আমি ওইটাকে বড় করে তৈরি করবো যাতে ওইটার মধ্যে কোনো প্রকারের ভুল ভ্রান্তি না হয়। ফিগার তৈরি করা, ফিগার বলতে মানুষের একটা আকৃতি তৈরি করাকে বলা হচ্ছে ফিগার তৈরি করা। এইটা হচ্ছে আমাদের সিলেবাস, মানে এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। এখানে 6টা জিনিস আছে। এখন আছে ওই যে বাকি যে 25 মার্ক, আমি কেন আলোচনা করলাম এই 6টা জিনিস? ওই 25 মার্ক থাকে, এই 6টা জিনিস তৈরি করে আমাদেরকে জমা দিতে হয়। মানে প্রত্যেকটা ক্লাসে যে জিনিসগুলো শেখানো হবে এই জিনিসগুলো পারফেক্টলি প্রপারলি তৈরি করে আপনাকে ওখানে জমা দিতে হবে। আপনি যদি জমা না দেন আপনি হচ্ছে যে 25 মার্ক পাবেন না, মানে ইন টোটাল যে মার্ক আছে সেই মার্কটা হচ্ছে আপনার অটোমেটিক ফেল মার্ক চলে আসবে। বুঝতে পারছি? এই জিনিসটা অনেক স্টুডেন্ট বুঝতে চায় না, কেন বুঝতে চায় না আমি জানি না। আমি সহজ ভাবে ক্লাসে ভাবে বুঝাই দিই কিন্তু তারা নিজেরা বুঝতে চায় না। এটা কিন্তু ওখানকার ম্যাডামের নিয়ম করে দিচ্ছে, এটা কিন্তু আমি পার্সোনাল কোনো নিয়ম করি নাই যে আমি আমি চাইলে এটা পরিবর্তন করতে পারবো বা আমার হাতে এরকম কিছু না। এটা ওখানকার টিচার এভাবে আমাদেরকে বলে দিয়েছে যে এইভাবে আপনারা জিনিসটা করে নিয়ে আসছেন, এবং আমরা কিন্তু কয়েকবার যাই এই ব্যাপার নিয়ে আলোচনা করি, ক্লিয়ার হই, হ্যাঁ? তারপরে আপনাদের সাথে মনে করেন এই যে আলোচনা করা বা ক্লাস করা বা যেটা করাই তারপরে, ঠিক আছে? এখন কথায় আসেন যে এই জিনিসগুলো কোনো কারণে যদি করতে না পারে অবশ্যই এটা আমাকে আগে জানাইতে হবে এবং এটা ম্যানেজ করে ওই পরীক্ষার হলে থাকতে হবে। কোনোভাবে আপনি এটা না নিয়ে যাবেন, এটা কোনোভাবে পরীক্ষা দেওয়া যাবে না, কারণ এগুলো প্রত্যেকটা যতজন পরীক্ষা দেন সেই হিসাব করে তারা চেক করে একদম নাম্বার সহ যে আপনার এত নাম্বার রোল এই জিনিসগুলো আছে কিনা, কোনটা বাদ আছে, সেই হিসাবে মার্কিং কাটাও যায়, ঠিক আছে? এইভাবে করে পরীক্ষাগুলো হয়, এই জন্য এটা খুবই একটা সিরিয়াস পরীক্ষা। আচ্ছা এখন আসেন যে ভাস্কর্য কাকে বলে, এটা সিলেবাসটা আলোচনা করলাম, সিলেবাসটা আপনারা নিজেরা দেখে নেবেন। কত নাম্বার পেজ বলছিলাম? 11 নাম্বার পেজ। 11 নাম্বার পেজে কি কি আছে ভালো করে দেখে দিবেন, খুব ভালো করে দেখে দিবেন আপনাদের সাবজেক্ট। এখন আসেন ভাস্কর্য কাকে বলে, কি বা কি জিনিস।
ভাস্কর্যটা হচ্ছে একটা ত্রিমাত্রিক একটা বস্তু। এটা হচ্ছে চারুকলার একটা আলাদা, সম্পূর্ণ একটা আলাদা আছে, একটা আলাদা ডিপার্টমেন্ট, এবং এই ডিপার্টমেন্টে নানান ধরনের কাজ দেখানো হয়, নানান ধরনের কাজ শেখানো হয়। ভাস্কর্য বলতে শুধু যে একটা মানুষের মূর্তি তৈরি করবে এরকম কোনো কিছু না, ঠিক আছে? এগুলো একটা ভুল ধারণা যে একটা মানুষের মূর্তি তৈরি করাই মনে হয় ভাস্কর্যের কাজ। ভাস্কর্য অনেক রকমের হয়, অনেক ধরনের হয়, এবং এখন তো এমনও কিছু ভাস্কর্য আছে যেগুলোর সাথে ভাস্কর্য, 3D ডাইমেনশন এবং বিভিন্ন ধরনের আরো অনেক জিনিস জড়িত হয়ে জিনিসটা ধরে নড়তেছে, চলতেছে, এই ধরনের বিভিন্ন কিছু জড়িত হয়, এবং সেখানে মানুষের সাথেও সম্পর্ক নাই। হ্যাঁ, এটা যে কোনো একটা স্কিমের উপরে কিন্তু ভাস্কর্য হইতে পারে। এই ভাস্কর্য যে ডিপার্টমেন্ট আছে, ভাস্কর্য যে বিভাগটা আছে, সেই বিভাগটার জন্য আমাদের যে নভেরা আহমেদ সম্পর্কে আমি আপনাদেরকে বারবার বলছিলাম যে তিনি হচ্ছেন একটা খুব বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ শিল্পী, কারণ বাংলাদেশের প্রথম ভাস্কর্য চর্চাই শুরু করেন নভেরা আহমেদ, এবং ওনার হাত ধরে এই ভাস্কর্যের যে শিল্পকলা আছে সেটা বাংলাদেশে আসে। হ্যাঁ, এবং কি হয়, তারপরে এটা আব্দুল রাজ্জাকের হাত ধরে বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হয়, এবং এটা মানুষ কাজ শুরু করে। ঠিক আছে, একসময় লালারূপ সেনও হচ্ছে এই ভাস্কর্যের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে চেয়ারম্যান লালারূপ সেনও ছিলেন। হ্যাঁ, উনি একজন ভাস্কর্যশিল্পী। ইনারা হচ্ছে নানান ধরনের ভাস্কর্য ডিপার্টমেন্টের কাজগুলো আছে সেগুলো শিখায়। এখন আছে যে এগুলা মূলত কি কি মাধ্যমে শেখানো হয়। ভাস্কর্য কিন্তু মিডিয়া অনেকগুলো, আমরা শুধু যে নর্মালি মাটি বা পাথর বা ঢালাই মাধ্যমে করা হয় তা না, এছাড়াও ভাস্কর্য কিন্তু বিভিন্ন ধরনের রাস্তাঘাট পদার্থ শুরু করে বিভিন্ন ধরনের ব্যাটার শুরু করে, হ্যাঁ, আরো মনে করেন অনেক দামি দামি জিনিস দিয়েও ভাস্কর্য তৈরি করা হয়, এবং ভাস্কর্য প্রস্তুতিমূলক ছবি আঁকা কিন্তু অনেক বেশি করতে আমি যে ব্যয়বহুল। কেন ব্যয়বহুল? কারণ আমরা ছবি আঁকার ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু কাগজ, কলম আর রঙের ব্যবহার করি। রঙের দামও যতই হোক, তাও ভাস্কর্যের যে আমাদের যে ভাস্কর্যের যে জিনিসগুলো পাওয়া যায়, ভাস্কর্যের যে প্রোডাক্ট গুলো পাওয়া যায়, সেটার থেকে অনেক বেশি কম দাম। কারণ ধরে নেন একটা ভাস্কর্য তৈরি করার জন্য আপনি একটা কাঠের টুকরা নিচ্ছেন, সেটা দিয়ে একটা মানুষের মুখমণ্ডল তৈরি করবে। এখন এই কাঠের মানুষের মুখমণ্ডল তৈরি করার জন্য যত বড় একটা কাঠের টুকরো কিনতে হবে, এই কাঠের টুকরোটা কিন্তু যতক্ষণ দামি, তুলনামূলক আপনি হিসাব করেন যে একটা কাগজে আপনি রং ব্যবহার করে করতেছেন, এটার দাম কিন্তু অনেক বেশি সস্তা। অনেক দামি রং কিনলেও সস্তা সস্তা হবে, মানে রঙেরও তো বিভিন্ন কোয়ালিটি আছে, কম দামি আছে, দামি আছে, প্রফেশনাল আছে, আছে, যেটাই কিনেন না কেন কম দামি করবে তুলনামূলক। আবার ধরেন যে একটা পাথরের তৈরি করতেছে, ঠিক আছে, তাহলে সেখানে কি হবে, জিনিসটা আরো অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাবে। যেমন বাংলাদেশে একটা পাথর তৈরি করা মানে অনেক বেশি, কারণ পাথর এখানে সম্পদ। আবার যে দেশে হয়তো বা পাথর আছে সেই দেশে ইজি, কিন্তু আবার যদি সেই দেশে যায় কাঠের তৈরি করতে চান তাহলে কিন্তু কঠিন হয়ে যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, অপরদিকে চিন্তা করেন যদি মেটেলেরও তৈরি করেন, এটাও কিন্তু অনেকগুলো ধাপে পরিবর্তন হয়। হ্যাঁ, একবারে সরাসরি যে মেটেল দিয়ে আপনি তৈরি করে ফেলতে পারতেন এরকম কোনো কিছু না। এরপরে আসেন ভাস্কর্য যদি কোন রকম ত্রুটি হয়, ত্রুটি বলতে ধরেন নাকটা বাকি গেছে, চোখটা বাকি গেছে, কানটা বাকি গেছে, পুরো ভাস্কর্যটা পুনরায় আপনাকে আবার তৈরি করতে হবে। তার মানে বুঝে নেন যে যদি কোনো কারণে এটা একটা কাঠে ভুলটা হইলো, তাহলে তার মানে কি কাঠটা ওয়েস্টেজ, তাই না? তার কোনো ধরেন কোনো কারণে এটা যদি একটা পাথরে করেন ওয়েস্টেজ, ব্যাটেলটা গলায় পুনরায় তৈরি করা সম্ভব, ব্যাটেলের কিন্তু এগুলো কিন্তু ওয়েস্টেজ। আর গলায়ও যদি তৈরি করেন তাহলে এই টোটাল প্রসেসটা কি হয়, আবার অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে তুলনামূলক কাগজের থেকে। তো দেখেন পুরোটাই অনেক ব্যয়বহুল। এর কারণে যেটা করা হয়েছে, ভাস্কর্য যে কোনো মিডিয়ায় তৈরির আগে ওইটাকে সবার আগে মাটিটা তাই না, মাটি দিয়ে জিনিসটার একটা আকৃতি দেওয়া হয়, মাটি দিয়ে তৈরি করা হয়। এবং ভাস্কর্য তৈরির আগে সর্বপ্রথম তো এটাকে চিন্তায় আনতে হবে, ওটাকে দেখতে হবে, তারপর ওইটাকে ড্রয়িং করতে হবে। ড্রয়িং করার পরে ওইটাকে কি করতে হবে, মাটি দিয়ে তৈরি করতে হবে জিনিসটাকে। ওই যে বললাম যে মডেলিং, মাটি দিয়ে তৈরি করা, তৈরি করার পরে তারপরে চাই আপনি কোন মাধ্যমে করবেন, নাকি শুধু মাটি দিয়ে ওইটা করবেন।
এমনও হইতে পারে যে না আমি শুধু মাটি করবো, অন্য কোনো মিডিয়ার করবো, কোনো সমস্যা নাই, শুধু মাটি করেন। কিন্তু যদি হ্যাঁ যে না আমার এখন ব্যাটেলে করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আগে মাটি তৈরি করে নিতে হবে, তারপরে আপনাকে কি করতে হবে, ব্যাটেলে যাইতে হবে। ঠিক আছে, এখন আসেন আপনাদের এর আগের বছর যে কিছু কাজ দেখাইছি, সেই কাজগুলো একটু দেখাবো। লক্ষ্য করেন আপনাদের সামনে আমি কিছু জিনিস দেখাচ্ছি, এই জিনিসগুলো এর আগের বছরে যে আমাদের স্টুডেন্ট ছিল তাদেরকে আমরা কিন্তু শিখাই। হ্যাঁ, এগুলো হচ্ছে মাটি দিয়ে তৈরি চুড়ি। এই যে চুড়িগুলো, এই নিচের যে অংশটা দেখতেছে এইটা হচ্ছে কাঠ, কাঠের বেস। এই যে কাঠ দেখছেন, এটার কাঠটা দেখা যাচ্ছে না, ঢাকায় দেওয়া হয়েছে, এটার কাঠটা দেখা যাচ্ছে, এই দেখেন কাঠ, কাঠের বেস। বেসের উপরে এই যে কারুকার্যগুলো দেখতেছেন এগুলো এক ধরনের মাটি দিয়ে তৈরি করা হয়েছে, এটাকে বলা হয় মোল্ডেড মাটি। এই মাটিটা পানির সংস্পর্শে আসলে নষ্ট হবে না, কখনোই নষ্ট হবে না, এটা একদম পাথরের মতন শক্ত হয়ে। কিন্তু এখন এটা জোরে আছাড় মারবো, বাড়ি মারবো, তাহলে তো লোহাও মনে করেন দেখা হবে না, সেটা না। বাট যত্ন করে রাখলে নর্মাল যদি একটু হাত ধুচ্ছেন, পানি লাগতেছে বা এরকম এরকম, এগুলোতে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, এই যে ডিজাইন গুলো করা হয়েছে এবং পরবর্তীতে কি করা হয়েছে, এখানে কালারিং করা হয়েছে, কাঁচ বসানো হয়েছে, এখান দিয়ে আবার কাঁচটাকে কিন্তু ওই মাটি দিয়ে আটকানো হয়েছে। হ্যাঁ, এই পুরোটা হচ্ছে মাটির একটা আপনাদের দ্বিতীয় সেমিস্টারে পাবেন, সেটা হচ্ছে যে গহনা, মাটির তৈরি গহনা, সেখানে হচ্ছে এই জিনিসগুলো শেখানো হয়েছে। এবং এটাও দেখেন মাটির তৈরি একটা, এটা আরেকটা চুড়ি, এবং এই যে পুরো কারুকার্যটা দেখতেছেন এটা পুরাটা মাটি দিয়ে করা। কিন্তু এই মাটি নষ্ট হবে না, এই মাটি ওই মাটি না যে গলে যাবে বা পানি লাগবে নষ্ট হয়ে যাবে বা ভেঙে পড়বে না, এটা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, সরাসরি মাটি যেটা বানাইতে হয় এবং পরবর্তীতে এটা শুকাইয়ে এরকম হয়ে যায়। আচ্ছা, এরপরে আসেন এইটা, এটা একটা মালা, এটারও হচ্ছে মাটির তৈরি, এটা হচ্ছে মাটির তৈরি একটা মালা, কিন্তু এই মাটিটায় পানি লাগলে এই মাটিটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এটাও এর আগের ব্যাচে আপনাদেরকে শেখানো হয়েছে, আপনাদের আগের ব্যাচে এই কাজটা শেখানো হয়েছে মাটির তৈরি। এরপরে এইটা হচ্ছে মাটির টেরাকোটা, মাটির তৈরি একটা ঘোড়া। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু বাজারে কিনতে পাওয়া গেলে লাভ নাই, কারণ কেনা জিনিস গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, এই জিনিসটা আপনাকে হাতে তৈরি করতে হবে এবং এইটা যে পোড়ানো, এই পোড়ানো হওয়া যাবে না, আপনাকে মোল্ডেড ক্লে দিয়ে তৈরি করতে হবে, যার কারণে মোল্ডেড ক্লে নষ্ট হবে না, বাট ওইটা আবার ভাঙবেও না। বিষয়টা বুঝতে পারছি, মানে ওইটা পোড়া মাটির মতন হয়ে যাবে, বাট ওইটা দেখলে বোঝা যাবে যে আপনি হাত দিয়ে তৈরি করতে। এটাও একটা ধরেন মাটির তৈরি জিনিস, এটাও আমরা শিখাইছিলাম, এক সময় শিখাইছিলাম। এই দেখেন এগুলো কিছু মাটির তৈরি ছোট ছোট জিনিস, যেগুলো দিয়ে পরবর্তীতে এর আগের ক্লাসে আর কি তৈরি করে রাখছি আমি, যাতে পরবর্তীতে কিছু ওই যে অর্নামেন্ট তৈরি হোক বা মাটির যে কোনো একটা শোপিস তৈরির ক্ষেত্রে এগুলো ইউজ হবে, এগুলো সরাসরি যায় বসবে ওই জিনিসটার মধ্যে। এখন আসে মুরাল বা রিলিফ যে ভাস্কর্য, এটা আমার সামনে আরেকটা আছে দেখেন, এই যে মাটির তৈরি, এটা অনেক আগের দেখে শেখানো। হ্যাঁ, এগুলো কিনতে পাওয়া যায়, কালারিং করছিলাম, এটা মাটির তৈরি, এই যে দেখছেন। কিন্তু এখানে কিন্তু কোনো প্রকারের কেনা জিনিস না, এগুলা সম্পূর্ণ হাতে তৈরি জিনিস, মাটির তৈরি, সম্পূর্ণ হাতে তৈরি মুরাল, যে কথাটা বলা হয়েছে সেই ধরনের একটা ভাস্কর্য। তো এই ধরনের কিছু জিনিস আমাদেরকে তৈরি করা শিখতে হবে এবং ক্লাসের সময় মানে আমাদের পরীক্ষার সময় এগুলো নিয়ে হাজির হইতে হবে। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে ম্যাডাম এগুলো কি দিয়ে তৈরি করবো, কিভাবে তৈরি করবো, কি সিস্টেম, এগুলো, তাই না? সর্বপ্রথম এটা কি, এটা হচ্ছে মাটি, পলিথিনে রাখছি মাটিটা, এটা হচ্ছে এঁটেল মাটি। এঁটেল মাটি আপনারা সবাই এই মাটির সাথে পরিচিত, দেশে গ্রামে আপনারা ঘর বাড়ি তৈরি করেন, চুলা তৈরি করেন, কাদা যুক্ত নরম পিছলে আঠালো যে মাটিটা হয়, টানলে দেখবেন এরকম লম্বা হয়ে আসছে, একটাতে গুড়া গুড়া ছুঁড়ে পড়ে, একটা জিনিস দেখবেন এরকম টানলে মাটিটা ছুটতে চায় না, যেটাকে বলা হয় এঁটেল মাটি।
এটা হচ্ছে সেই এঁটেল মাটি। এঁটেল মাটি এখন অনেকে কোশ্চেন আসতে পারে, আমার এঁটেল মাটি তো এই কালার না, আমার এঁটেল মাটি তো অন্য কালার। সেটা কোনো সমস্যা নাই, মাটির অনেক রং হয়, কালো রঙের হইতে পারে, এরকম সাদাটে টাইপের হইতে পারে, তারপরে হচ্ছে লাল হইতে পারে, হ্যাঁ, কালো হইতে পারে। সবচেয়ে বেশি এঁটেল মাটি পাওয়া যায় কালো কালারে, কালো মানে ধূসর বর্ণে। সবচেয়ে বেশি এঁটেল মাটি যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ধূসর বর্ণে, ঠিক আছে? তো এটা কোনো সমস্যা নাই। আমরা প্রথমে প্রাথমিক পর্যায়ে এই মাটিটা দিয়ে বা যে কোনো জিনিস বানানোর আগে এই মাটিটা দিয়ে বানাই নিই। এটা হচ্ছে লাভ, কারণ এই মাটিটা আপনি অ্যাভেলেবেল কম দামে বাড়ির আশেপাশে নদীতে ঘাটে সব জায়গায় পাবেন। যার কারণে আমরা করবো কি, এই মাটিটা দিয়ে সবার আগে যে কোনো জিনিস বানাই, হাতটাকে ক্লিয়ার করবো। এরপরে আসেন পরবর্তীতে আমরা কোন মাটি ইউজ করবো। পরবর্তীতে আমরা কেনা মাটি ইউজ করবো। এই যে দেখেন, এইটা হচ্ছে মোল্ডেড ক্লে, ফেভিকলের। এটার ভিতরে দুইটা ক্লে আছে, আমি দেখাবো। এটা আমি দেখাবো না তা না, যখন ক্লাস করাবো আমি এটা স্কুলে কিভাবে ইউজ করতে হয় সব শিখাবো। এটার ভিতরে আলাদা আলাদা দুইটা ক্লে আছে, দুইটা ক্লে মিক্স করলে একটা ক্লে হয়ে যাবে। ওই ক্লেটা দিয়ে যে কোনো জিনিস দ্রুত বানায় ফেলতে হয়। দ্রুত বলতে 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে। আধা ঘন্টা পর থেকে ওটা শুকানো শুরু হয়। যখন ওটা শুকিয়ে যাবে তখন এই যে এগুলা, এই যে মোল্ডেড ক্লে দিয়ে তৈরি করা, মানে বললাম না যে ক্লে একবার তৈরি করে পোড়ানোর প্রয়োজন নাই, বাট এই ক্লে কখনোই আপনার ভাঙবে না, ছুটে যাবে না, পানি লাগলে গলে যাবে না। এই ক্লে কিন্তু গলে যাবে এটা না পোড়াইলে। আপনার হচ্ছে এঁটেল মাটি যদি আপনি না পোড়ান, না হিট দেন, এরকম টেরাকোটার মতন কখনোই হবে না। কিন্তু এইটাতে কোনো হিটের প্রয়োজন নাই, কোনো কোনো কিছুর প্রয়োজন আছে। আচ্ছা, কোনো ধরনের মানে কোনোটা এটা দিয়ে জাস্ট বানাবেন, ডাইরেক্ট একটা জিনিস তৈরি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এখন কথা হচ্ছে দাম, দামের তো একটা ব্যাপার আছে। এটা যেটা এত সুবিধা বানায়, এটা তো ফ্রি না, এই জিনিসটা একটু দামি। হ্যাঁ, এইটা হচ্ছে 45 টাকা থেকে শুরু করে 50-60 টাকা পর্যন্ত হয়। অল্প একটু তেল, এতটুকু তেল, ধরেন এরকম একটা ঘোড়া বানাইতে আমার 3 প্যাকেট তেল লাগবে, মানে ধরে নেন মোটামুটি 150 থেকে 200 টাকা খরচ হয়ে যাবে। একটা এরকম ঘোড়া বানাইতে আমার এই ক্লে দিয়ে 200 টাকার মতন খরচ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইটা একটা ক্লে গেল মোল্ডেড। এরপরে আরেকটা ক্লে আছে এয়ার ড্রাই ক্লে, দেখবেন ওইটা হচ্ছে হাফ কেজিটা 450 থেকে 500 টাকা হাফ কেজি। কিন্তু ওইটার থেকেও এইটার এফেক্ট সবচেয়ে ভালো, এই জন্য আমি এই চারটে আপনাদেরকে দেখাইছি। এয়ার ড্রাই যে ক্লেটা আছে সেই ক্লেটা এখন ধরে দেখতেছি যেগুলা বের হচ্ছে গঠন হইতে চায় না জিনিসের। হ্যাঁ, মানে কোনো কারণে ওটা হয়তো বা পুরোনো, বা হয়তো বা ওইটার টেম্পার গেছে, কারণ এগুলো তো অ্যাকচুয়ালি ক্লে বলতেছে, বাট এটা তো ক্লে না, এটা কোনো মেডিসিন নাই। এটা কিরকম বানানোর পরে মাটি পানি না লাগলে উঠে, এটা একটা মেডিসিন, তাই না? তো এটা যদি 19 থেকে 20 হয় কিন্তু নষ্ট হতে, এটা এগুলো আমি দেখতেছি ইদানিং ভালো না, মানতাম। এই জন্য এই ক্লেটা সবচেয়ে বেটার হবে। আচ্ছা, এরপরে আরেক ক্লে আছে পলিমার ক্লে। আপনারা অনেকে এই ক্লের সাথে হয়তো বা শুনছেন, পলিমার ক্লে দিয়ে জিনিস তৈরি করে। পলিমার প্লাস্টিক, পলিমার মানে হচ্ছে প্লাস্টিক, ক্লে বলতেছে মাটি, বাট ক্লে আমাদের ভাস্কর্যের জন্য অনেক রকম ক্লে। হ্যাঁ, এটা ক্লে মানে যে মাটি এমন না, ক্লে মানে এখানে অনেক কিছু হইতে পারে। প্লাস্টিকও ক্লে এখানে, বুঝছেন, লোহাও ক্লে হতে পারে। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে পলিমার ক্লে। এই ক্লেটা একটু নরম, যে কোনো জিনিস খুব সহজে গঠন দেওয়া যাবে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এইটা ওভেনে বা হালকা যে কোনো হিটের মধ্যে 45 মিনিট থেকে 30 মিনিট হিট করতে হয়, হালকা, ঠিক আছে? 45 মিনিট থেকে, যে পিছনে লেখা থাকবে এখানে যে কত ডিগ্রি, এই যে 120 থেকে 130 ডিগ্রি সেলসিয়াসে এটাকে হচ্ছে হিট দিতে হবে, ঠিক আছে? মিনিমাম 30 মিনিট। হ্যাঁ, 30 মিনিট এটাকে হিট দিতে হবে, তার খুব শক্ত হয়ে যাবে, এরকম শক্ত হয়ে যায়। এখন অনেক মুখে অনেক মনে যে এত ঝামেলা কেন? এত ঝামেলার পিছনে কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে নর্মাল ক্লে দিয়ে আমরা এভাবে বানাই কুড়াইতে পারতাম, কিন্তু এই কুড়াইয়ের যে প্রসেসিংটা সেটা হচ্ছে, ধরেন একটা জায়গার প্রয়োজন। অনেকে যদি কেউ গিয়ে থাকে যে মাটির জিনিস যেখানে পোড়ায়, দেখবেন যে কিভাবে পোড়ায়, বানানো
ওইটাকে শুকানো রোদের মধ্যে, তারপরে ওইটাকে নিয়ে আসে মাটিটাকে পোড়ানো, এবং পোড়াইতে গেলে অনেক সময় যদি বেশি হিট বা কম হিট বা যে কোনো কারণে ওটা ভেঙে যায়, এবং পোড়ানোর যে টেম্পারেচারটা এবং যতক্ষণ রাখা হয়, এই এটা হচ্ছে একটা 5-6 দিনের প্রসেস। আপনারা মাটির গ্লাস মগ বানায় যেখানে সেখানে যে দেখবেন এই টোটাল বানানোর প্রসেসিংটা একটু লং। এখন কথা হচ্ছে যে এই লং প্রসেসিং তো পরীক্ষার হলে আমরা কেউ দিতে পারবো না, তাই না? 5-6 দিন ব্যয় করতে পারবো না একটা জিনিস বানানোর পিছনে। আমি ক্লাসটা শেষে আবার জয়েন করতেছি, সবাই জয়েন হন। মনে এখন একটা কোশ্চেন আসতে পারে কেন যাচ্ছে, আমরা হয়তো বা ওই কম টাকাটাই করতে পারি বা কম টাকা দিয়ে করতে পারি। এখন কথা হচ্ছে আপনি কম টাকা দিয়ে যখন করবেন, নর্মাল করার পরে কিন্তু ওইটাকে পুরাইতে হবে, এবং সব ক্লে দিয়ে যে আপনার একটা মাটির মনে করেন যে পোড়া মাটির যে জিনিসগুলো তৈরি হয় তা না, ওই ক্লেটাও কিন্তু অনেক প্রসেসিং এর মাধ্যমে তৈরি করতে হয়। হ্যাঁ, তো এখন এত প্রসেসিং শেখা বা করানোর মতন, বা ধরেন আমরা যখন বাচ্চাদেরকেও শেখাই এই ক্লেটা দিয়ে আমরা এভাবে এই প্রসেসিং এ কিন্তু শিখাইতে পারবো না। নর্মালি এইটা তৈরি করতে 5 থেকে 6 দিন লাগবে। কেন? যে এটা একবার তৈরি করতে হবে, রোদে শুকাতে হবে, তারপর এটা নিয়ে যায় আমাকে আবার পুরাইতে হবে, সেটা একটা টাইমের ব্যাপার। এই টাইমিংটা কিন্তু আমরা দিতে পারতেছি না, যার কারণে হচ্ছে কি আমরা কি করতেছি, সহজে জিনিসটা কিভাবে ইজি করা যায়, ইজি করার জন্য কিন্তু বাজারে আজকাল এত ধরনের এত কিছু বেরছে। একসময় কিন্তু এগুলো ছিল না। যখন আমরা প্রথম দিকে পড়াশোনা করছি তখন কিন্তু আমরা এই এঁটেল মাটি ছাড়া আদার্স কোনো কিছু ছিল না, এবং এঁটেল মাটিটা যায় একটু আমাদের সংরক্ষণ করে নিয়ে আসতে হতো। এটা তো অ্যাভেলেবেল না যে এঁটেল মাটি আপনি চাইলে বাসার পাশেই কোথাও পাচ্ছেন, এরকম কোনো কিছু কিছু না। তো এটা দেখা গেছে নির্দিষ্ট কোনো স্থানে আছে, সেখান থেকে জিনিসটা সংরক্ষণ করে এনে জিনিস তৈরি করতে হতো। কিন্তু এখন একটা পর্যায়ে যে অনেকে অনেকে তৈরি করতেছে বা যারা আছে তাদের ক্ষেত্রেও জিনিসটা দ্রুত গতি আগানোর জন্য এবং জিনিসটাকে ইজি করার জন্য বাজারে এই ধরনের অনেক ধরনের মাটি তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন আছে এই মাটিগুলো দিয়ে আমরা যখন জিনিসগুলো তৈরি করতেছি আমাদের কি কি প্রয়োজন। প্রাথমিক পর্যায়ে তো আমি আপনাদেরকে বলে দিলাম যে আপনারা এঁটেল মাটি নিবেন, টাকা না খরচ করে এঁটেল মাটি নিবেন, এবং দ্বিতীয় পর্যায়ে আপনারা এই মাটিটা সবাই সংরক্ষণ করবেন। ঠিক আছে, এখন আছেন যে আমাদের কি কি প্রয়োজন এটা যে তৈরি করবো, এই তৈরি করাটার জন্য মাটি, কিন্তু মাটির পর আমি কারুকার্যটা করার জন্য আমার কি কি লাগবে দেখেন। সর্বপ্রথম আপনাদের এরকম একটা বোর্ড লাগবে। আপনারা যখন জমা দিবেন তখনও এরকম একটা বোর্ডের প্রয়োজন হবে যেটার উপর আমরা জিনিসটা তৈরি করব। তৈরি করে এটা সবই আমরা জমা দিয়ে দিব, এবং অনেক ক্ষেত্রে আমরা যখন বাসায় বসে তৈরি করি জিনিসটা যখন ভেজা অবস্থায় থাকে আমরা কিন্তু এখান থেকে আলাদা করি না, এখানেই রেখে দিই। পরে যখন শুকায় যায় এখান থেকে আস্তে করে এমনি ওটা ছাড়ে দেয়, উঠায় নিয়ে চলে যায়। আবার ওই সময় আছে নিচ থেকে কেটে দিলাম, বাট জিনিসটা কিন্তু নড়ানড়ি করা যায় না, এখানেই থাকে। পরবর্তীতে আমরা এটাকে সরাচ্ছি, কিন্তু পরীক্ষার হলে কিন্তু এই জিনিসটা আপনার নিয়ে যেতে হবে, কারণ আপনি যদি এটা নিয়ে না যান একটা বোর্ড, আপনি জিনিসটা যখন তৈরি করলেন, যেমন এবার আমরা ফল তৈরি করতে গেছিলাম, তো ফলটা যখন তারা তৈরি করলো সবাইকে বলছি সবাই এটা নিয়ে গেছে, কিন্তু কয়েকজন করতে কি নিয়ে যায়। হ্যাঁ, তো এতে করে কি হচ্ছে, তারা যখন জিনিসটা তৈরি করছে, এখন এটা তো মাটি নরম জিনিস, এটা তো যায় আবার ম্যাডামকে জমা দিতে হবে। সে জমাটা কিভাবে দিবে, জিনিসটা তুলবে কিভাবে, মানে একটা ধরেন এইখানে টেবিল তো আছে, টেবিল আপনি বানাইছেন, এখন এটা তুলে নিয়ে যাবেন কিভাবে। এই টোটাল বিষয় মিলে কিন্তু একটা ঝামেলা দাঁড়াইছে যারা নিয়ে যায়। তো আমি আগে থেকে দিচ্ছি এরকম একটা বোর্ড লাগবে, আপনি বাসায় তৈরি করার ক্ষেত্রেও আপনার এরকমই একটা বোর্ড লাগবে। এই বোর্ডটা যে কোনো আর্ট বোর্ড, ছোট সাইজ, হ্যাঁ ওই যে পড়ে থাকে বাসায় টুকরা টাইল, ছোট হার্ড বোর্ড, ছোট যে কোনো এরকম মানে একটা প্লাস্টিকের টুকরো হইলেও হবে। আর এইটা হচ্ছে পিভিসি বোর্ড। পিভিসি বোর্ডও হার্ডওয়্যারের দোকানে আপনারা অ্যাভেলেবেল পাবেন। ছোট ছোট টুকরা কিনতে পারেন, একটু বড় কিনে ফেলতে পারেন, ওটাকে নিজের প্রয়োজন অনুযায়ী টুকরা করে নিতে পারেন। এটার নাম হচ্ছে পিভিসি বোর্ড। পিভিসি বোর্ড ছবি আঁকার অনেক ক্ষেত্রেই কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা এটার উপরে তৈরি করতে হয়। এরপরে যেটা লাগে দেখেন, বাচ্চারা যে খেলে, এই যে এটাকে কি বলে, বলেন তো যে বেল না, তাই না? আমরা যখন কোনো মোল্ড দিয়ে একটা জিনিস তৈরি করি ওইটাকে এক পর্যায়ে সমান প্লেন করতে হয়, তখন এরকম একটা বেলনা লাগবে। প্রথম পর্যায়ে এটা প্রয়োজন নাই, আপনি একই কাজ করতে পারবেন কি দিয়ে, যে মোটা ফাইন পেন জাতীয় কলম থাকে না,
আপনারা ইউজ করা কলম বা ইউজ করতেছেন ওই কলম দিয়েই করতে পারবেন, এটা কিনতে হবে এমন কোনো কথা না। আমি দেখাচ্ছি এগুলো যখন কাজটাকে আপনি প্রফেশনালি নিবেন যে হ্যাঁ আমি করতে, সেই ক্ষেত্রে অল্প অল্প করে সংরক্ষণ করবেন, একদম আপনি বাজারে যে আপনার জানতে হবে এরকম কোনো কিছু না। হ্যাঁ এটা আমি বলতেছি, বাট আপনি অন্য জিনিস দিয়েও এই কাজগুলো করতে পারবেন। আচ্ছা এরপরে দেখেন এই বেলনার সাথে কিন্তু চিনিও পাবেন, এই চিনি বেলনাটাও লাগে বুঝছেন, অনেক কাজের ক্ষেত্রে চিনি বেলনাটা লাগে। এরপরে দেখবেন বাজারে বিভিন্ন প্রকারের এরকম ডাইস পাওয়া যায়, বিশেষ করে এগুলো পাওয়া যায় কেকের দোকানে, কেক তৈরি করে যে সমস্ত দোকানে, সেই সমস্ত দোকানে এই ডাইস গুলো পাওয়া যায়। এই ডাইস গুলোর কাজ হচ্ছে আপনি হাত দিয়েও একটা জিনিসকে সুন্দর করে চাকু দিয়েও কাটতে পারবেন, কিন্তু ডাইস থাকলে সুবিধাটা হয় কি এত কষ্ট হয় না, একটা জিনিস তৈরি করে সাফ করে বসাইলে কেটে গেল শেষ। আর এমনি সময় কি হয় আমাদের অনেক কষ্ট করে জিনিসটাকে চারকোনা করে কাটতে হবে, তৈরি করতে হবে, একটা ধরেন কষ্টের ব্যাপার। আর এটা কি হয় কষ্টটা কমায় দেয়। ইভেন আপনার এখন বাজারে কেকের দোকানে দেখবেন ফুলের ডাই, বিভিন্ন ধরনের ফুল, ছোট ছোট বিভিন্ন মানুষের আকৃতি, বিভিন্ন ধরনের দেখবেন যে পোকামাকড়ের আকৃতি, বিভিন্ন ধরনের পাতার আকৃতি ডাইস বের হয়ে গেছে। ওই ডাইসের মধ্যে ভরে দিলে মাটি, ডাইসটা কিরকম করলে সিলিকনে ডাইস, ওই মাটির আকৃতির ওই পাতা বের হয়ে চলে আসে। কষ্ট করে আর তৈরি করতে হয় না, আপনি সরাসরি পাতাটা বসায় একটা কাপ তৈরি করতে পারবেন। এগুলো কাজটাকে সহজ করার জন্য করছে, কিন্তু কাজের জন্য, এটা আপনাদের জন্য না, এটা হচ্ছে প্রফেশনাল যে আমি করব, দিনের পর দিন করব। হ্যাঁ সেই ক্ষেত্রে তখন এগুলো আস্তে আস্তে সংরক্ষণ করতে হয়, কারণ জিনিসগুলো তো এরকম না যে দাম নাই, অনেক দাম। হ্যাঁ একটা একটা দেখা যাচ্ছে ডাইসের সেট কিনতে যাচ্ছেন 200 250 300 400 টাকা পড়ছে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন কি, এরপরে মূল কাজ যেটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এগুলা হচ্ছে ভাস্কর্য তৈরি টুল। এখানে অনেকগুলো টুল, একটা দুইটা না, এখানে অনেকগুলো 5-7টা সেটের জিনিস আছে, এক একটা সেটের দাম 200 250 300 400 বিভিন্ন দামের আছে। এগুলো হচ্ছে বিভিন্ন আকৃতির জিনিসপত্র। হ্যাঁ যে আমরা যখন একটা কাজ করি, ধরেন এই ধরেন এটা দিয়ে আমি দিয়েছি, যেমন ধরেন এই চোখটা, এখন এই চোখটা তো আমাকে তৈরি করতে হবে, এখন এই চোখটা তৈরি করার জন্য ধরেন আমার কিছু জিনিস লাগবে। এখানে বিভিন্ন ধরনের এই ধরনের জিনিস আছে দেখেন, বিভিন্ন আকৃতি, বিভিন্ন এই আকৃতিটা দিয়েই ধরেন চোখটা খুব ইজিলি তৈরি করা যায়। ধরেন আমি যদি এখান থেকে কেটে দুই পাশে কেটে দিই, চোখ তৈরি হয়ে গেছে। এখান থেকে জিনিসগুলো আনার জন্য কি করতে করতে পরে এরকম একটা জিনিস এরকম করে কাট তৈরি হয়ে গেছে। এখন এটাই যে কিনতে হবে এরকম না, আপনি বাসায় কি ছুরি আছে, চাকু আছে, কাঁটা চামচ আছে, সেগুলো দিয়েও এই একই কাজ হয়। বিষয়টা বুঝতে পারছেন, যারা এই যে কামার কুমার এদের কিন্তু এত জিনিস নাই, এগুলো আর্টিফিশিয়াল ইউজ করে, কিন্তু তারাও কিন্তু বড় বড় মাপের শিল্পী, তারা কিন্তু ওই কাঠি দিয়েই করে, একটা ঝাড়ুর কাঠি দিয়ে করে, একটা হচ্ছে ওই পড়ে থাকা লোহার যে আপনার হচ্ছে কি বলে ওটাকে সাইকেল বা রিক্সার যে চিকন চিকন চাকার মধ্যে যে থাকে লোহাগুলো, সেগুলো দিয়ে করে, ঠিক আছে। তারাও কিন্তু শিল্পী, আমিও করছি, আমিও ওগুলা দিয়ে একসময় করছিলাম, কিন্তু এখন দেখা গেছে যে আমাকে তো এগুলো দেয়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকেই প্রোভাইড করে দেয়, তো সেই ক্ষেত্রে আমার আছে। হ্যাঁ তো বলতেছি যে সবার কিনতে হবে এরকম না, বাট এগুলাকে টুলস বলে। এগুলো যখন আপনি প্রফেশনালি কাজ করবেন, যেমন দেখেন এখানে অনেকগুলো আঁচড়, তো সেই ক্ষেত্রে একটা একটা করে আঁচড় না দিয়ে ধরেন এটা দিয়ে ডাইরেক্ট যদি দেই, অনেকগুলো আঁচড় একসাথে পড়ে যাবে। হ্যাঁ এরকম নানান আকৃতি নানান ধরনের জিনিসপত্র বাজারে এখন পাওয়া যায়। যে দেখেন এইটা দিয়ে দেখেন এগুলা তৈরি করছে, এগুলো কি করছে, একটা গোল বল বানাইছি, তারপর এটার মধ্যে এটা বসাই দিচ্ছি, এটা টান মারছি, এই আকৃতিটা হয়ে গেছে। হাত দিয়েও এটা তৈরি করা যাইত, গোল করতে হইতো, আস্তে আস্তে কেটে কেটে একটা একটা করে এভাবে এভাবে বের করতে হইতো। হ্যাঁ কিন্তু এটা কি হলো, কাজটাকে সহজ হলো। এই কাজ দেয় এগুলা, এই হচ্ছে যেগুলো কাজ করার সময় আমাদের প্রয়োজন হয়, আস্তে ধীরে কেনা যায়, বা কোনোদিন না কিনলেও কোনো সমস্যা নেই, আপনি বাসায় পড়ে থাকা বিভিন্ন যন্ত্রপাতি দিয়েও কাজ করতে পারবেন, ঠিক আছে। আজকে আপনাদের এই জিনিসগুলো আমি পরিচয় করাই দিলাম। এখন আপনাদেরকে লাগবে, আপনাদের কি কি প্রয়োজন মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের মাটি লাগবে, সর্বপ্রথম মাটি এটা মানে এঁটেল মাটি।
পরীক্ষায় যে ফাইনাল প্র্যাকটিসটা করবেন সেটার জন্য লাগবে এই মাটিটা, এবং ওখানে বসে যেটা যে জিনিস তৈরি করবেন সেটার জন্য লাগবে এই মাটিটা। আমি কিন্তু আর বলবো না, পরীক্ষার আগের দিন আমাকে জিজ্ঞাসা করবেন না বারবার যে ম্যাডাম কি লাগবে, আমি এটা বারবার বলতে পারবো না, আমি বলে দিচ্ছি একবার। ওখানে বসে পরীক্ষা দিবেন এই মাটি দিয়ে, এবং বাসায় জমাগুলো করতে হবে সেগুলো তৈরি করবেন এই মাটি দিয়ে। কিন্তু এখন প্র্যাকটিসের ক্ষেত্রে আপনারা এই এঁটেল মাটি ইউজ করলেই এনাফ, দরকার নাই আপাতত ওইটার দরকার নাই, কারণ আপনারা 5-7 দিন পরে যায়ও কিনতে পারবেন। এখানে একটু হাতটা ক্লিয়ার করে মিউট থাকতে হবে। এটা কে বারবার আনমিউট হয়ে যাচ্ছে? এটা কে? মিউট থাকতে হবে, আপনার কথা চলে আসছে, আমি মিউট করে দিচ্ছি, আপনি আবার আনমিউট হয়ে যাচ্ছেন কেন? আবার হয়ে গেছে। কেউ ধরবেন না, মোবাইল টাচ করবেন না, এই যে আমি মিউট করে দিচ্ছি, মিউট মানে আপনার কথা আমার কান পর্যন্ত যাতে না আসে। আচ্ছা, এই মাটিটার সাথে কি রাখবেন? আইটা, বলছিলাম না যে আইটা লাগবে। আইটার কাজটা কি? ওই আইটাটা দিয়ে ওইটা আবার বসা দিবেন, তাইলে আর ছড়বে না। আইটা আর মাটি দুইটা একসাথে মিক্স হয়ে যাবে, তাহলে জিনিসটা সংরক্ষণ করতে পারবেন আপনি। বাইরে বানাবেন নষ্ট হয়ে যাবে, বানাবেন নষ্ট হয়ে যাবে। সংরক্ষণের জন্য আইটা, এটা হচ্ছে একটা টেম্পোরারি একটা মাধ্যমের আপাতত কাজ চালাবো। এটাতে প্রয়োজন পড়বে এরকম একটা বোর্ড, এটা যে কোনো বোর্ড আপনাদের বাসায় থাকা দিতে পারবেন। এর পাশাপাশি চাকু, কাঁটা চামচ, তারপরে হচ্ছে ধরে এরকম টুকটাক যেমন ঢাকনা, হ্যাঁ এরকম টুকটাক জিনিস হাতের কাছে রাখবেন, কাজ করতে সুবিধা হবে। আবার এই যে কি দেখেন, এগুলা কি বলে? তার। এই যে এগুলো বানাইছে কিন্তু তার কাছে কাছে। এই যে দেখেন এগুলো যে গুণা বলে না, এগুলাকে গুণা বলে। হ্যাঁ এই গুণাও কিন্তু কাজে লাগে। এই যে জোড়া দেওয়ার জন্য, একটার সাথে একটা জোড়া দেওয়ার জন্য মাঝখানে যে ফিনিশিংটা সেটা করা হয় এই গুণা দিয়ে। মানে গুণাটা এভাবে ভিতরে ঢুকায় দিয়ে এদিকে আরেকটা জিনিস সাথে জোড়া দেওয়া হয়, গুণা। হ্যাঁ আবার এই যে দেখেন এইখানেও যে এই যে এটা বানানো হয়েছে, এই যে জিনিসটা, এটা কিন্তু একটা গুণা দিয়ে বানানো হয়েছে, সরল ভাবে পেঁচাই দেওয়া হয়েছে। মাঝখানে আছে কি? এইটার মাঝখানে যে জিনিসটা সেটা বুঝছেন? এই যে এরকম পাতলা গুণা দিয়ে, এটা কোন গুণা দিয়ে, আবার রশি দিয়েও দিতে পারে, এটা কোনো সমস্যা না বলতেছি। তো দেখা গেছে যে এরকম গুণা, এই জিনিসগুলো হাতের কাছে রাখবেন। কালকের ক্লাস থেকে আমি জিনিস বানানো শেখাবো, প্রত্যেকটা ক্লাসে আমি ধরে ধরে আপনাদের দেখিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন বাসায় বসে যাতে পরীক্ষার হলে পারেন। যারা একান্ত তৈরি করতে পারতেছে না, যে সুন্দর করে নিয়ে আসতে পারতেছি না, জমা দিতে পারছি না, সেই ক্ষেত্রে পরবর্তীতে যখন আমাকে জানাইলে আমি অনেক সময় অনেকে কাজ করে জমা দেওয়ার ব্যবস্থা করে দিই। কেন? যে পাস তো করতে হবে, সেটা ডিফারেন্ট, কিন্তু আপনাকে আবার ওখানে বসে কিন্তু তৈরিও করতে হবে, এর জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ বাসায় এইগুলা করলে চলবে না, কারণ আপনাকে কাজ করতে হবে। তো এই জন্য একটা জিনিস যেগুলো শিক্ষাবো ভিতর থেকেই সাবজেক্ট থাকে, মাথায় রাখবে সিলেবাসে যা যা লেখা আছে তার ভিতর থেকে একটা না একটা থাকবে। এই জন্য আমরা ওগুলো ধরে ধরে প্রত্যেকটা শেখাবো, এবং ওইখান থেকেই আপনার পরীক্ষায় আসবে। আপনি যদি প্রতিদিনের ক্লাসেরটা প্রতিদিন শেষ করতে পারেন বা জিনিসগুলো শিখে ফেলতে পারেন, তাহলে কি হবে, পরবর্তীতে পরীক্ষার হলে যেটাই আসুক না কেন আপনার আর টেনশন থাকবে না, আপনি ওখানে বসে ওটা তৈরি করতে পারবেন। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে কোনো বিষয়ে থাকলে করতে পারেন।